যে সরকার জাতপাতের ঊর্ধ্বে উঠে ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বাংলার মানুষের সঙ্গে যে প্রমিস করেছিলেন যে 450 টাকায় গ্যাস পাবেন, ডিজেল পেট্রোলের দাম কমবে, ইন্ডাস্ট্রি হবে, বেকারত্ব ঘুচবে এবং ডিএ থেকে শুরু করে যে সকল বিষয়ে আটকে রয়েছে সেগুলোর সুবিধা করে দেবেন, আজকের এই সরকার আসার পরে গঠনমূলক কিছু মানুষ দেখছে না, বরং একদিকে দমন পীড়নের রাজনীতি চলছে, হকার বেকারদের উচ্ছেদ চলছে, কর্মসংস্থান রুটি বটি অন্ন বস্ত্র বাসস্থানের কোনো দিকে সরকারের ভূক্ষেপ নেই, বরং মানুষকে কীভাবে উচ্ছেদ করা যায়, কিভাবে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিয়ে যেটা প্রকল্প আনা হয়েছিল অন্নপূর্ণা বলেছিলেন যে সবাই পেয়ে যাবেন যারা পাচ্ছেন, অথচ কখনো 18 পাতার 12 পাতার বিভিন্ন শর্ত সাপেক্ষ, কার 2 চাকা কার 4 চাকা বিভিন্ন শর্ত সাপেক্ষে আবার গরিব মানুষের দেওয়ার পর সব মিলিয়ে বলতে চাচ্ছি মানবিক সরকার হয়। সরকার আসবে যাবে, নদীতে যেমন সমুদ্রে যেমন জোয়ার ভাটা হয়, সূর্য যেমন অস্ত যায় উদয় হয়, সরকার আসবে যাবে। ফলে আপনারা দৃষ্টান্তমূলক কিছু করুন, কেবলমাত্র ধর্মীয় মেরুকরণের রাজনীতি না করে মানবিক সরকার হয়ে মানুষের রুটি বুটি কর্মসংস্থানের ব্যবস্থা করুন। জাতপাতের ঊর্ধ্বে একটাই পরিচয় দিন যে আমরা মানুষ, আমরা ভারতবর্ষী, আমরা বাংলার মানুষ। এখন আর বাংলাদেশি রোহিঙ্গার প্রশ্ন তো আর নেই, এসআইআর হওয়ার পর দুধ আর জল আলাদা হয়ে গেছে। ফলে এসআইআরের পরে যারা আমরা আছি অরিজিনাল আমরা ইন্ডিয়ান। ফলে যখন আমরা ইন্ডিয়ান, ফলে একজন ইন্ডিয়ান নাগরিক হিসাবে কিভাবে আমরা তার অধিকার পাব, কিভাবে আমরা সুরক্ষিত থাকব, এটা কিন্তু সরকারের কাজ। ফলে সরকারের কাছে আমাদের আবেদন, একজন অমুসলিম ভাই যেমন সাংবিধানিক সুরক্ষা পাবে, একজন মুসলিম কমিউনিটির মানুষ যেন সে সুরক্ষিত বা সাংবিধানিক অধিকার পায়, এই চেষ্টা এবং এই ব্যবস্থা সরকারকে করতে হবে। আমি আনোয়ার হোসেন কাসেমি, বঙ্গীয় সংগ্রাম পরিষদের একজন। তসলিমা নাসরিন 19 বছর পর কলকাতা ফিরেছে। বাংলার একটা পক্ষ মানুষ তারা বলছে খুব খুশি, কি বলবেন এই বিষয়ে? দেখুন, তসলিমা নাসরিন বা কে বাংলায় এলো আর কে গেল এতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এক দেশের মানুষ অন্য দেশে আসতেই পারে, তবে হ্যাঁ, তসলিমা নাসরিনকে 19 বছর পরে বাংলার মাটিতে আনার মধ্যে আমরা একটা অন্য গন্ধ পাচ্ছি। হয়তো তসলিমা নাসরিনকে দেখে মুসলিম বা মুসলিম যুবকরা আবেগপ্রবণ হয়ে তারা আন্দোলনের পথে নামবে, রাস্তাঘাট অবরুদ্ধ করবে, সেই সুযোগে সরকার গুন্ডা দমন আইন এনে মুসলিম যুবকদেরকে জেল ভর্তি করবে। ফলে আজকের আপনাদের মাধ্যমে বাংলার আপামর জনসাধারণ, বিশেষ করে মুসলিম কমিউনিটির যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, কে এলো আর কে গেল তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তসলিমা নাসরিন তো আর শয়তানের থেকে বড় নয়। ফলে শয়তানকে যদি আমরা সহ্য করতে পারি, আদমকাল থেকে নিয়ে আজও পর্যন্ত শয়তান আছে, আর পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত শয়তান থাকে। ফলে প্রতিদিন তো শয়তানের জন্য আর মাঠে নামি না। ফলে তসলিমা নাসরিন শয়তানের থেকে বড় নয়। ফলে তার জন্য যে রাস্তাঘাট অবরুদ্ধ করতে হবে, আন্দোলন করতে হবে, এমন কোনো ব্যাপার নয়। বরঞ্চ ওর জন্য যদি আমরা কথা খরচ করি, মিডিয়ার সামনে বলি, ওটা আরও তার দাম বাড়িয়ে দেওয়া হবে। ফলে তসলিমা নাসরিনের আমাদের কাছে কোনো দাম নেই। সে ভাও খাওয়ার জন্য আসছে, আর সরকার বলি বা কোনো সংগঠক তাকে এনে একটা সাম্প্রদায়িক উস্কানি বা সাম্প্রদায়িক গণ্ডগোল বাঁধানোর অশুভ প্রয়াস তারা চালিয়ে যাচ্ছে। ফলে বাংলার শুভবুদ্ধি সম্পন্ন সকলকে বলবো, তসলিমা নাসরিনের কথা আলোচনাই করবেন না। একদিন দেখবেন ড্যামেজ কন্ট্রোলে চলে যাবে। এরা যখন তসলিমা নাসরিন চলে যাবে তখন নিজেরাই আফসোস করবে, হ্যাঁ এত কোটি টাকা খরচ করে ওকে নিয়ে আসলাম, লাভের লাভ কিছু হলো না, মুসলমানরা আর আমাদের পাতা ফাঁদে পা দেয়নি। ফলে মুসলিম যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো যে কোনো অশুভ শক্তির পাতা ফাঁদে আপনারা পা দেবেন না। তসলিমা নাসরিনের থেকে বড় শয়তানের আমরা মোকাবেলা করে আসছি, অতীতেও করেছি, আজও করছি, আগামীতে করব। ফলে সেটা বুদ্ধি কৌশল করে। সকলে ভালো থাকবেন। বাংলা এবং দিল্লি পরপর দুটো ডবল ইঞ্জিন সরকার, তারা বলছে লুঙ্গি বাহিনী জেহাদি, মুসলমান বাংলাদেশি উদ্বাস্তুদের বাংলায় ঠাঁই নাই, কিন্তু দিল্লিতে হাসিনার ঠাঁই আছে, বাংলাতে তসলিমা নাসরিনের ঠাঁই আছে। এই বিষয়ে আপনার বক্তব্য কী? দেখুন, অ্যাকচুয়ালি বাংলাদেশিদের ঠাঁই দেওয়ার কথা বলছেন না, আবার এদেরকে দিচ্ছেন। এটা হয়তো রাষ্ট্রের কোনো আইন আছে যে যারা বিতাড়িত হয়ে আসবে তাদের হয়তো প্রশ্রয় বা আশ্রয় দেওয়ার কোনো আইনি ব্যাপার আছে, তাই হয়তো তারা হাসিনাকেও দিয়েছেন বা তসলিমা নাসরিনকে দিচ্ছেন। এ বিষয়ে আমি তেমন কিছু বলতে চাই না। বলছেন যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী হিসাবে
জেহাদিরা এসেছে, শুধু মুসলিম না, লুঙ্গি বাহিনীরা এসেছে, তাদের দেখুন, বাংলাদেশ এটা পালাতে তো হবে। স্বাধীনতার পর সেখানে আবার থেকে 2 জন বাংলাদেশিকে এখানে স্থান দিচ্ছে, সেই বিষয়ে সাবজেক্ট বক্তব্য। আমরা একটা কথা বারবার বলে এসেছি যে দেশ ভাগের পরে যারা পাকিস্তানে চলে গেছিলেন, যারা বাংলাদেশে চলে গেছিলেন বাই চয়েস, তারা সেই দেশেই থাকবেন, সে হিন্দু হোক আর মুসলিম হোক আর বুদ্ধিস্ট হোক। আমরা আমাদের পূর্বপুরুষরা বাই চয়েস আমরা হিন্দুস্তানি, বাই চয়েস ইন্ডিয়ান। সেদিন আমরা পাকিস্তান বা বাংলাদেশকে বেছে নেইনি, ফলে আমরা আমাদের পূর্বপুরুষরা ছিলেন, আমরা আছি এবং আমরা কেয়ামত পর্যন্ত থাকব। ফলে যারা আসছেন ওখান থেকে, হিন্দু ভাইরা হলে তাদেরকে শরণার্থী বলা হচ্ছে, মুসলিমরা এলে তাদেরকে অনুপ্রবেশকারী বলা হচ্ছে, কিন্তু সংবিধান বা আইন সেটা বলছে না। হিন্দু ভাইরা এলে তারা কেন এলেন, সত্যিকার তারা কি সেখানে নির্যাতিত, তাহলে এখানে সিএ ফর্ম ফিল আপ করুক, তাদের সব কিছু যাচাই বাছাই করা হোক, তারপরেই নাগরিকত্ব দেওয়া হোক। অথচ আমরা দেখছি যে আমাদের আশপাশে যারা ছাতার মতো হিন্দু ভাইরা বসবাস করছেন, তাদের বাংলাদেশেও ঘর আছে, এপারেও তাদের ঘর আছে, ওপারেও ফ্যামিলি আছে, এপারেও ফ্যামিলি আছে, ফলে ডবল জায়গায় তারা সুবিধা ভোগ করছে। ফলে যারা এপারে বসবাস করছে তাদের বিষয়ে ওপারে জিজ্ঞাসাবাদ করা হোক যে অ্যাকচুয়ালি তারা সেখান থেকে সত্যিকারের বিতাড়িত হয়ে এসেছে কিনা, বা সত্যিকারের তারা সেখান থেকে নির্যাতিত কিনা। আদৌ তেমন কিছু নয়। ফলে দেখুন, সরকার যদি একপক্ষ বিচার করে সেটা সরকারের দুর্বলতা। আমরা সরকারের কাছে বলবো যে নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করুন, সংবিধান আইনকে সামনে রেখে বিচার করুন। আজকের শুধু ভারতবর্ষের মুসলমানদের নিয়ে আপনারা এমন কেন করছেন? পৃথিবীর 57টা মুসলিম কান্ট্রিতে সেখানে অমুসলিমরা বসবাস করছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় বিগত 2 বছর কি 3 বছরে দেখেছেন যে ইন্দোনেশিয়া, দুবাই, কাতার, ইরান, ইরাক থেকে শুরু করে সেখানে অমুসলিমদের উপর অত্যাচার হচ্ছে। সেখানে মুসলিম প্রতিনিধিরা, এমএলএ, এমপি, মিনিস্টাররা অমুসলিমদের ব্যাপারে এই ধরনের বিষোদ্গার করছে। আপনারা দেখাতে পারবেন না। কিন্তু ভারতবর্ষ থেকে, পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিয়ত সংখ্যালঘুদের উপর অত্যাচার, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপর অত্যাচার, তাদের বিষয় যেগুলো হচ্ছে এখন আর লুকায়িত নয়। সোশ্যাল মিডিয়া দুনিয়া মুঠি মে হ্যায়, সারা পৃথিবীর মানুষ দিচ্ছে যে ভারতবর্ষে মাইনরিটিদের উপরে দমন পীড়নের রাজনীতি চলছে। ধর্মীয় মাদ্রাসা, মসজিদ, গির্জা, বুদ্ধিস্টদের কোনোটাই নিরাপদ নয়। ফলে এটা ভারতের জন্য একটা লজ্জাকর ব্যাপার। ভারত বিশ্বের দরবারে মাথা হ্যাট হয়ে যাচ্ছে। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেখানে মুসলিম কান্ট্রিতে গিয়ে তেল পেট্রোল পাওয়ার জন্য, গ্যাস পাওয়ার জন্য তাদেরকে বুকে জড়িয়ে আলিঙ্গন করছেন, তাদের কাছে গিয়ে ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ছেন মুসলিম প্রতিনিধিদের সামনে, যেটা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখা পাচ্ছি। আবু ধাবি, ওমানের রাষ্ট্রনায়কদের সামনে গিয়ে সোজা শুয়ে পড়ে তাদেরকে গড় করছেন। অথচ নিজ দেশে সংখ্যাগুরুদের কাছে সংখ্যালঘুরা নিরাপদ নয়। কেন? এটা তো দ্বিচারিতা। ফলে আমরা মনে করব যে ডিজেল, পেট্রোল, গ্যাসের জন্য বিশ্বের মুসলিম দেশে গিয়ে যেমন আপনি নতজানু হচ্ছেন, তাদের সঙ্গে সৌভ্রাতৃত্ব সম্প্রীতি বজায় রাখছেন, নিজ দেশের সংখ্যালঘুদের প্রতি আপনি সম্প্রীতি দেখান, তাদেরকে ভাবুন। আমরা তো মনে করি সংখ্যাগুরু ভাইরা বড় ভাইয়ের মতো, আর আমরা সংখ্যালঘুরা ছোট ভাইয়ের মতো। তো সংখ্যাগুরু বড় ভাইদের উচিত ছোট ভাইদের সঙ্গে সহমর্মিতা, ভালো ব্যবহার, ভালো আদর্শ দেখানো। সেখানে না করে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে। এটা ভারতের জন্য কখনোই হেলদি নয়, ভালো নয়। তার কারণ একই পরিবারে সকলকে নিয়ে যতক্ষণ না সমপর্যায়ে আমরা যাব, সেই দেশ কখনো ডেভেলপ হবে না। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার সেই বছরে পাউন্ড এবং ডলারের বাজার দেখুন, 1 পাউন্ড সমান ছিল 80 টাকা, আর আজকের ইংল্যান্ডের 1 পাউন্ড সমান 130 টাকা। অর্থাৎ নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে 1 পাউন্ডে 50 টাকা ডিফারেন্স হয়ে গেল। 60 টাকার ডিজেল চলে গেল 100 টাকায়। কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন अच्छे दिन आने वाला है, सबका বিকাশ सबका সাথ বলেছিলেন। কালাধন অপাস আয়েগা, আদৌ কিছু হলো না। হাজার হাজার কোটি টাকা তিনি ঋণই করে দিয়েছেন ভারতবর্ষকে। তারপরেও কেউ যদি ভক্তের চশমা পরে জয়গান গান, এটা ভারতবর্ষের জন্য একটা দুর্দিন। ফলে যে সকল হিন্দু ভাইয়ের আমার মেসেজ শুনছেন, আমি আর আপনি একই ভারতবাসী। আমরা মুসলমানরা আছি, খ্রিস্টানরা আছি, বুদ্ধিস্টরা আছি বলেই আপনি হিন্দু। যেদিন আমি মুসলিম, আমার এই খ্রিস্টান ফাদার, আমাদের বুদ্ধিস্ট ভাইরা আমরা থাকবো না ভারতবর্ষে, সেদিন কিন্তু আপনারা নিরাপদ না। সেদিন আপনারা উচ্চবর্ণ নিম্নবর্ণ হয়ে যাবেন। সেদিন ওই দলিত আদিবাসীদেরকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না। সেদিন আপনারা উচ্চবর্ণের কলে জল নিতে যেতে পারবেন না। সেদিন আপনার মা বোনেরা বড় স্কুলে পড়তে পারবে না। সেদিন কিন্তু আপনারা অচ্ছুত মেলচ্ছ হয়ে যাবেন।
ফলে আজকের ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে আপনারা হিন্দু হয়ে গেছেন, আমরা মুসলিম হয়ে গেছি। আমরা আছি তাই আপনারা নিরাপদ, নাহলে উত্তরপ্রদেশে দেখুন, বিহারে দেখুন, মণিপুরে দেখুন, মন্দিরে সেখানে ধর্ষিতা হচ্ছে, মন্দিরে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া দেখছি। তারপরেও যদি আপনারা ধর্মের পুরিয়া খান, এটা আমাদের জন্য দুর্ভাগ্য বলে মনে করি। ফলে আমরা B.R. আম্বেদকরের রেখে যাওয়া সংবিধান, সেই সেকুলারিজম, গণতন্ত্রকে যদি আমরা মেনে না চলতে পারি, তাহলে আমাদের জন্য কিন্তু বড় ক্ষতির দিন অপেক্ষা করছে। এই সরকার হোকারদের উচ্ছেদ করে দিয়ে, গরিবদের উচ্ছেদ করে দিয়ে আদানি আম্বানিকে বলিষ্ঠ করার চেষ্টা করছে, তাদেরকে, পুঁজিপতিদেরকে বলিষ্ঠ করার চেষ্টা করছে। ফলে আমাদের ভাবার দিন এসেছে। আপনারা ভাবুন, প্রয়োজনে আমাদের ডাকুন, আমরা আপনাদের সাথে আছি, আমরা বসতে চাই, সরকারের সঙ্গে বসতে চাই। সুবিধা অসুবিধা কোথায়? আমরা আপনাদেরই প্রতিবেশী, আপনাদেরই ভাই, সকলে